মিনিট 15 বিছানার ওপর বসেছিলাম। দেখলাম আলো নিভছেও না, কারোর কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। কল্যাণী বা কোনো মানুষ যে ও ঘরে আছে তাই মনে হয় না। আস্তে আস্তে খুকিকে শুইতে দিয়ে বাতাস দিয়ে মশারি ফেলে চটির মধ্যে আস্তে আস্তে পা দুলিয়ে কল্যাণীর ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম বিছানার একপাশে একখানা আনন্দবাজার পত্রিকার ওপর লণ্ঠনটান রেখে চুপচাপ বসে আছে। সামনে 3টে জানলাই খোলা। যতদূর দৃষ্টি যায় কতগুলো বড় বড় তাল গাছ, তেঁতুল, হিজল, আম, অশ্বত্থ, বাঁশ, ধানক্ষেত, আরও অনেক দূর গ্রামের প্রান্তর ও শ্মশান। আস্তে আস্তে ঘরে ঢুকতেই কল্যাণী বলল, তুমি এসেছো, ভালো করেছো। একটু হেসে বললাম, ভাবছিলাম আমি তোমাকে ডাকবো। বিছানার এক কিনার দেখিয়ে বলল, বসো। একটা টিনের চেয়ার ছিল, সেইটা টেনেই বসলাম। কেন, বিছানায় বসতে দোষ কি? আলো দেখে চলে এসেছো তাই না? হ্যাঁ, আমিও তাই আন্দাজ করেছিলাম। তাহলে তো ঘুমাওনি? ঘুমিয়েছিলাম। তবে কিছুক্ষণ হলো জেগেছো। কেন জাগলে? রাত এখন কটা? 2:30। এই সময় জেগে উঠলে কি মনে করে? এমনি হয়তো মশার কামড় খেয়ে ঘুম ভেঙে গেল। মশারি ফেলে শোওনি বুঝি? না, এইমাত্র ফেলে দিয়ে এলাম। খুকি ঘুমোচ্ছে? হুম। বেচারা, আমাকে যে ও পেয়েছে বোঝা হলো না। মনে করো মাতৃহীন হয়েই পৃথিবীতে এসেছে। অনেক শিশুই তো আসে, তা নিয়ে এত চোখ ছলছল করবার দরকার কি? চোখ ছলছল করছে বুঝি আমার? আঁচলের খুঁটে চোখ মুছে নিয়ে কল্যাণী বলল, তুমি না এলে তোমাকে কিন্তু আমি ডাকতে পারতাম না। তা আমি জানি। সত্যি জানো নাকি? আমার মান অপমান বোধ বাস্তবিক কিন্তু খুব বেশি। আঁচলের খুঁটে আবার চোখ মুছে বলল, তুমি আমাকে অপমান করনি বটে, কিন্তু এত রাতে তোমার ঘরে গিয়ে তোমাকে ডাকবো, জীবনের মধ্যে আমার না আছে সেই প্রীতি, না আছে তেমন আবেগ। একটু চুপ থেকে বলল, বাস্তবিক তোমার স্ত্রী হয়ে এসে তোমাকে বড্ড লাঞ্ছনা দিলাম। আমার দিকে তাকিয়ে নিজের জীবনের কথা ভেবে দেখো যদি তুমি, তাহলে হয়তো উপলব্ধি করতে পারবে যে লোকসান আমার বেশি হলেও শূন্যতা যেন তোমার বেশি। কারণ সঞ্চয় বলে কোনোদিন কিছু যেন পাওনি। পকেটের থেকে একটা সিগারেট বের করে বললাম, জ্বালাবো? হ্যাঁ, জ্বালাতে পারো। দেশলাই কোথায়? আমার বালিশের নিচেই আছে, দিচ্ছি। দেশলাই হাতে নিয়ে বললাম, এত রাতে বাতি জ্বাললে যে? ঘুম আসছিল না। কেন, কি হয়েছে? না, হয়নি বিশেষ কিছু। আজ ভাত খেয়েছিলে? হুম। কি দিয়ে? তোমরা চা দিয়ে খেয়েছো। 2-1 দিনের মধ্যে আমি কি তোমাকে কিছু বলেছি যাতে মনে আঘাত লাগতে পারে? এমন কিছু বলেছি বা করেছি বলে তো মনে পড়ছে না, কিন্তু অজ্ঞাতসারে যদি বেদনা দিয়ে থাকি? না, তুমি তো কোনো বেদনা দাওনি আমাকে, কিছু বলনি। 3-4 দিন ধরে আমাদের মধ্যে কথাই তো হয়নি। 3-4 দিন কথা হয়নি কেন কল্যাণী? এই বর্ষা বাদলের মধ্যে মাঝে মাঝে এরকমই হয়। শুয়ে ঘুমিয়ে নিজেদের ভাবে থেকে দিনের পর দিন এমনিভাবেই কেটে যায়। সিগারেটটা পকেটে রেখে দিলাম। কল্যাণী বলল, তাছাড়া আমার রুচি বুদ্ধিকে খুব শ্রদ্ধা করো তুমি। একটু হেসে বললাম, কীরকম? তুমি জানো, মাঝে মাঝে আমি চিঠি লিখে, ডায়েরি লিখে নিজেকে নিয়ে একটু থাকতে চাই। এ সময় আমার কাছে কেউ আসে তা আমার ভালো লাগে না। এসব জানো তুমি। অত্যন্ত কর্তব্যপরায়ণ হিতাকাঙ্ক্ষীর মতো দূরে সরে থাকো। এক মুহূর্তের জন্য বাধা দিতে আসো না। এজন্যে শ্রদ্ধা করি আমি তোমাকে। দেশলাইটা রেখে দিলাম। কল্যাণী বলল, কিন্তু আমাকে কাল চলে যেতে হবে। কাল? মাথা নেড়ে বলল, হ্যাঁ। কোথায়? এমন বিশেষ কোথাও না।
আলমোড়া মুসুরি পাহাড়ে যাব আমি। একটু থেমে থেমে, মেদিনীপুরের একটা পাড়া গাঁয়ে। কেন? দরকার আছে। মেদিনীপুরে তোমার কে আছেন? আত্মীয় স্বজন কেউ নেই? নেই? না, হেমন্তবাবু আছেন আর তার স্ত্রী। কে তারা? চিনবে না, সেই বাসাতেই যাব। আজ বিকেলে একটা চিঠি এসেছে। হেমন্তবাবুর? না, তার স্ত্রীর। তোমাকে যেতে লিখেছেন? যেতে অবশ্যই আমাকে লেখেননি, কি ভরসায় যেতে লিখবেন? তারা অত্যন্ত ভদ্র মানুষ, নিজেরা সংসার করছেন, পূর্বের সংসারের ওপর তাদের সহানুভূতি আছে। তবে তুমি বুঝি যাওয়া ঠিক করলে? হুম। একটি মানুষ মরছে, তার মৃত্যুশয্যায় তার কাছে আমি না থাকলে চলবে না? কথাগুলো বলে কল্যাণী চোখে আঁচল দিয়ে আবার কাঁদতে লাগলো। খানিকক্ষণ পর চোখ মুছতে মুছতে বলল, থাইমিসের রুগী, মেদিনীপুরের একটা গ্রামে পড়ে আছে এই বর্ষা বাদলের সময়। বড্ড খারাপ কথা। কেন, বাপ মা নেই তার? নির্মলদার? কিচ্ছু নেই, আমার ওপরেই তার সব নির্ভর করে। নির্মলদা? হ্যাঁ, প্রায় 15 বছর ধরে মুখ চেয়ে থাকার মতো একটু বিস্মিত হয়ে ভাবছিলাম, কে কার মুখ চেয়ে থেকেছে 15 বছর? কল্যাণী নির্মলের, না নির্মল কল্যাণীর? প্রয়োজন মতো অস্পষ্টতা দিয়ে এই সম্পর্কে নিজের বক্তব্যটুকুকে বেশ আবরণ দিয়ে রেখেছে কল্যাণী। হেমন্তবাবুদের কিছু হন না নাকি? কে? নির্মলদা? কিচ্ছু না, ওরা ভদ্রসদ্র মানুষ, দয়া করে তাকে স্থান দিয়েছেন। তা নির্মলের এই রকম অবস্থা কেন? পৃথিবীতে সে একেবারেই একা বুঝি? হ্যাঁ। এরকম হলো কেন? ইতিহাস কি? দুজন কাকা আছেন বুঝি, তবে তারা ওর কোনো খোঁজখবর নেন না। ম্যাট্রিক পাশ করেই স্বদেশী করে জেলে যায়। কে, নির্মল? হ্যাঁ, সেই থেকেই জেলেই একরকম। একসময় জেলের থেকে বেরিয়ে চামড়া ট্যানিং শিখবার চেষ্টা করেছিল, তা শিখল না যে। টাকা নেই, কড়ি নেই, স্বদেশীর দিকে ঝোঁক, কোনো একটা মার্কেট থেকে ধরে নিয়ে গেল। তোমার সঙ্গে আলাপ হলো কোথায়? আমাদের বাড়ির পাশের বাড়িতেই ওরা থাকতো। কোথায়? তখন আমরা মানভূমে ছিলাম। মানভূমে প্রায় 10 বছর থাকা। তারপর বাবা বাগনানে এলেন, বছর 2-3 পরে কালীঘাটে একটা বাসা ভাড়া করে দিলেন, সেইখানেই বাবা মারা যান। সেই রাত্রে যে। কল্যাণী জানলার দিকে তাকিয়ে বলল, তাহলে কালই যাব আমি। তা যেও, দুঃখের বিষয় তোমার কোনো টাকা কড়ি নেই। আমার গয়নার বাক্স সঙ্গে নেব, কলকাতায় বিক্রি করে দেব। কার সঙ্গে যাবে? তুমি দিয়ে আসতে পারবে না? একটু চিন্তা করে বললাম, রবিকে যদি দিই তাহলে হবে না? রবি ঠাকুরপোকে? হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হবে। আমার মনে হয় তোমার না যাওয়াই ভালো। আমরা স্বামী স্ত্রী গিয়ে উঠব, তাতে নির্মলদা আঘাত পাবে। মিছিমিছি তাকে অযথা কষ্ট দিয়ে কী লাভ? তাকে দুঃখ দেওয়ার জন্য তো আমি যাচ্ছি না। মাথা নেড়ে বললাম, না। যাতে উৎসাহ পায়, ভরসা বোধ করে, জীবনের সম্বন্ধে আশা ফিরে আসে, আলো বাতাস ভালো লাগে, ভবিষ্যতের প্রতি বিশ্বাস হয়, সেই জন্যেই তো যাওয়া। কথাগুলো বলে বালিশে মাথা গুঁজে অনেকক্ষণ চুপচাপ বসে রইল কল্যাণী। উঠল যখন, তখন প্রায় ভোর হয়ে এসেছে। বলল, তুমি এখনো বসে আছো? গোটা 3 সিগারেট খেলাম বসে। তাই নাকি? টেরও পাওনি বুঝি? না তো। এক এক সময় মানুষের মন বড় অপার্থিব হয়ে পড়ে কল্যাণী। পৃথিবীর স্থূল সামান্য কদর্য জিনিসগুলো সম্বন্ধে খেয়ালও থাকে না। মন থাকে জীবনের মহামূল্য মহিমাময় জায়গায় বিচরণ করতে। মাথা কাত করে ধীরে ধীরে কপাল থেকে চুলের গোছা সরিয়ে নিচ্ছিল কল্যাণী। চোখ জানলার ভেতর দিয়ে দূর প্রান্তরের দিকে, কখনো 2-3টি নক্ষত্রের পানে। বনলতার কথা মনে পড়ে। এমনই শান্ত ধূসর শ্রাবণের শেষ রাতে সেও কি কোনো দূরদেশে তার স্বামীর ঘরে জানলার ভেতর দিয়ে কোনো প্রান্তরের চিতার দিকে তাকিয়ে আমার কথা ভাবছে এমন করে? আমি যদি যক্ষ্মায় বিছানা নিই, সে যদি খবর পায়, এমনি করে সেও কি শিয়রের পাশে বসে থাকবার জন্য চলে আসবে? না, তা আসবে না। এমন কোনো নারী যে নেই তার মৃত্যুশয্যা থেকে আমার সান্নিধ্য আকাঙ্ক্ষা করবে।
কোনো রূপ নেই, রং নেই, রীতি নেই, কিছুই ঘটে না জীবনে। আকাশ পরিষ্কার ছিল। ভোরবেলা একটু বেরিয়ে এলাম। বেশ রোদ, আকাশ চমৎকার নীল। শরৎ আসেনি, তবে কাশ এসেছে। বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি বেরিয়ে ফিরলাম। খানিকক্ষণ পরে দেখলাম কল্যাণী চা নিয়ে এসেছে। অবাক হয়ে বললাম, কোথায় চা পেলে? কেন, বাবা তো অনেক দিন হয় তোমার জন্য চা কিনে রেখেছেন। ও, আমার কাছেই রেখেছিলাম, কিন্তু একদিন তোমাকে দেয়া হয়ে ওঠেনি। দেখলাম বেশ দেখে শুনে বিচার সহানুভূতি দিয়ে চা করেছে। চা খাওয়ার পরে একটা ঝাঁটা নিয়ে এলো। বলল, তোমার ঘরটা যে কি হয়ে আছে, ভালো করে ঝাঁটও দেয় না কেউ। অনেকক্ষণ বসে বেশ দরদের সঙ্গে ঝাঁট দিল। কোনায় যেখানে যা ময়লা ছিল দেখলাম সব পরিষ্কার হয়ে গেছে। আমার বইয়ের তাকটা গুছিয়ে দিল, আমার টেবিলটা গোছালো। মাঝে মাঝে এসে হাসি মুখে খুকিকে নিয়ে আদর করা, আমাকে মিষ্টি করে কথা বলা, কল্যাণীর এ বড় গভীর রূপান্তর। যেসব জামা কাপড় ছিঁড়েছিল, বোতাম ছিল না, অনেকক্ষণ বসে সেলাই করে দিল। একশের আন্দাজ বাংলা সাবান ও নোংরা কাপড়ের গাদি নিয়ে ঘাটে চলে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এসে বলল, যাক, আমি যাব না। কোথায়, মেদিনীপুরে? কেন যাবে না? বছর 3-4 নির্মলের দেখা নেই, কেমন যেন লজ্জা করে। রোগীর কাছে আবার লজ্জা সংকোচ কী কল্যাণী? কিন্তু সে তো আমাকে যেতে লেখেনি। কে, নির্মল? মৃত্যুশয্যার থেকে কী করে লিখবে? কিন্তু যারা লিখেছেন তারাও তো আমাকে যেতে বলেননি। তারা মনে করেছেন ওরকম রোগীর খবর পেলে তুমি নিজে থেকেই যাবে। একটু চুপ থেকে বললাম, কিন্তু আমার তো টাকা কড়ি নেই, শুধু হাতে গিয়ে কি কোনো লাভ তবু হবে তোমার? ও, গয়নার বাক্স নিয়ে যাবে না, কলকাতায় বিক্রি করে দেবে বললে। কেই বা বিক্রি করে দেবে? কেন, রবি? রবি ছেলে মানুষ, সে কি আর পারবে? তুমি জানো না কল্যাণী, রবি এ বিষয়ে খুব ওস্তাদ। নেহাত ছেলে মানুষ নয়, তোমার চেয়ে 6-7 বছরের বড় ব্যবসাদার ছেলে। একটু থেমে বললাম, তা তুমি যদি মনে করো আমি এখান থেকেই বিক্রি করে দিতে পারি। না থাক, এখানে বিক্রি করে দরকার নেই, লোকে কি মনে করবে? কিংবা কলকাতায় তোমাদের সঙ্গে গিয়ে, এই তো একমাত্র গয়নার বাক্স আমার সম্বল। কিছু গয়নাগুলো আজ যদি বিক্রি করে ফেলি, একদিন অভাবের সময়, আজও তো কম অভাবের দিন নয়। কীরকম? নির্মলের মা নেই, বাপ নেই, একটা ভালো চেঞ্জের জায়গায় যায় এমন সঙ্গতি নেই বেচারির। ভালো চেঞ্জের জায়গায় নিয়ে গেলে কিছু হয় কি বলো? হ্যাঁ, শিমুলতলা, মধুপুর, কিংবা ধর্মপুর হতে পারে, ভাওয়ালি হতে পারে। সে ঢের টাকা লাগে তাতে। টাকা তো লাগবেই। তাছাড়া আগের থেকে বেডের ব্যবস্থা করে নিতে হয়। আমি মেয়ে মানুষ কী করে এত সব পারবো? হেমন্তবাবুদের সঙ্গে পরামর্শ করবে, দরকার হলে আমিও সঙ্গে যেতে পারি। মোটমাট সে ঢের টাকার দরকার। তোমার কোনো চাকরি বাকরি নেই, গয়না বিক্রি করলে 400-500 টাকা বড়জোর পাবো। মাথা নেড়ে বললাম, 500 তো খুবই পাবেই, কিন্তু খুকির কথাও তো ভাবতে হয়, মা হিসেবে তার উপর আমার দায়িত্ব রয়েছে। চুপ করে মাটির দিকে তাকিয়ে রইলাম। কল্যাণী বলল, গয়নার বাক্স তো আমার জিনিস শুধু নয়, এ তো খুকির জিনিস। বেচারাকে বঞ্চিত করবার কোনো অধিকার আমার আছে কি? গয়নাগুলো এরকম কাজে লাগিয়েছ, ভবিষ্যতে হয়তো এ কথা শুনে খুকি অপ্রসন্ন হবে না, কিন্তু যদি হয়, তাহলে তার অপ্রীতিকে উপেক্ষা করলে অধর্ম হবে না আমাদের। কল্যাণী একটু ইতস্তত হয়ে বলল, শুধু তো এই নয়, ভগবান না করুন, কিন্তু বাবা চলে গেলে আমাদের কটা দিন অন্তত দাঁড়াতে তো হবে। তর্ক আর বহুদূর চালিয়ে লাভ নেই। এই গয়নার বাক্স সম্পর্কে পরাজয় মানবার ইচ্ছা এই নারীটির নেই। বললাম, গয়না বেচে টাকা কড়ি নাইবা সঙ্গে নিলে, এমনিই যেও, শুধু হাতে। কত সময় অসময় নির্মলের কত খরচ দরকার হবে, আমি একটা পয়সাও দিতে পারবো না। তোমার বাবা যে তোমার জন্য কিছু রেখে যেতে পারেননি, সবাই তো তা জানে। তোমার শ্বশুর বাড়িরও কোনো সম্বল নেই, কিন্তু তাই বলে
দুটো বেদানা কেনার জন্যও পরের মুখের দিকে চেয়ে থাকা? 20-25 না হয় আমি জোগাড় করে দেব। কল্যাণী বলল, যক্ষা রোগীর কাছে কেউ আসে না। হেমন্তবাবুরা হয়তো সেবা করে করে হয়রান হয়ে গেছেন। এখন সমস্ত সেবার ভার হয়তো পড়বে আমার ওপর। হ্যাঁ, টাকা কড়ি না থাকাতে যা পারলে না সেবা দিয়ে তাই শুধরে দেবে। জীবনের এই দুঃসময়ে নির্বল বুঝবে যে নারী, তার ভালোবাসা কত আশীর্বাদের জিনিস। কল্যাণী অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, কিন্তু আমি তো আজ একা নই। সংসারের পাকে জড়িয়ে গেছি। আমার দায়িত্ব আজ অনেক দিক দিয়ে। সংসারের বধূ আমি মা। কোনো একটা রোগ যদি বাঁধিয়ে আসি তাহলে খুকির কি হবে? তোমাদের এই সংসারের শান্তিও যাবে একেবারে নষ্ট হয়ে। ছেলেবেলার স্বপ্ন, খেলা, স্নেহ, ভালোবাসা অবশ্যই খুব ভালো জিনিস, কিন্তু সজ্ঞানে হোক, অন্ধকারে হোক, জীবনের পথে আমি এমন জায়গায় দাঁড়িয়েছি যে শুধু আমার হৃদয়ের বিলাসের জন্য এতগুলো লোকের অনিষ্ট করা অন্যায় নয়। একটু চুপ থেকে বলল, হরিচরণের কাণ্ড দেখেছ? কেন, কি করে? কই দেখিনি তো। কপালে চোখ থাকবে তো দেখবে, গাছের সমস্ত পেয়ারা ছিঁড়ে খেয়ে ফেলেছে। নিস্তব্ধ ছিলাম। পেয়ারা চিবোতে ইচ্ছা করে না অনেক সময় মানুষের। কই, ওর কল্যাণে বাকি যা আছে কি কিছু? পেয়ারা গাছ তো 3-4টে। একটা গাছেও একটা কড়াও যদি থাকে, না পাওয়া যায় খাবার সময় একটা লেবু হাতড়ে, একটা জাহাবাজ চোর। লেবু হয়তো কাকার জন্য নিয়ে যায়। বাবাকে বলে দাও না কেন তুমি? কি বলে দেবো এইসব অনাচারের কথা? তাহলে তুমি মেদিনীপুরে আর যাবে না? হুম। সেদিন দেখলাম খুকুর দুধ চুমুক দিয়ে খাচ্ছে। কে? হরিচরণ। আর কে? রাতের বেলা আবার ডিবে ভরে ভরে কেরোসিন নিয়ে পালায়। মেদিনীপুরের পাড়াগায়ে যক্ষা রোগীর সন্ধানে কল্যাণী আর গেল না। পানের বাটার কাছে বসে ধীরে ধীরে 8-10টা পান তৈরি করলো, চিবোলো, ডিবের মধ্যে ভরে দিল। তারপর ভালো করে সিতিপাটি করে টকটকে লাল পাড়ের একটা সুন্দর ধোপদুরস্ত শাড়ি বের করে সেজেগুজে পাড়ায় বিন্তি খেলাতে চলে গেল। হয়তো বনলতাও আজ এই রকম।